বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফারুক আহমেদকে। বিসিবির ৮ জন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। সমকাল সংবাদ পর্যালোচনায় এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে, কি অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হলো? তার পক্ষে অনাস্থা জানিয়েছেন ৮ জন পরিচালক। কেন এই অনাস্থা তার প্রতি তৈরি হলো? আসলে আমরা যদি দেখি তার অনেকটা প্রত্যাশা নিয়ে কিন্তু তার শুরুটা হয়েছিল। আমি একটু শুরুর দিক থেকে শুরু করতে চাই। আসলে ৫ আগস্টের পরে তিনি কিন্তু আসলে ক্যান্ডিডেট ছিলেন না, আরেকজন ছিলেন, বাট তাকে আনা হয়েছে যে তার একটা ব্যক্তিত্বের কারণে। তিনি এর আগে নির্বাচক ছিলেন এবং তিনি কিন্তু বিসিবি প্রধানের সঙ্গে তার একটা মনোমালিন্যর কারণে কিন্তু চাকরিটা তিনি ছেড়ে দিয়ে চলে যান ওই সময়টা। সুতরাং তার এই ব্যক্তিত্বের কারণে তাকে আনা হয়েছিল এবং তার গ্রহণযোগ্যতা দেখিয়ে। বাট বিপিএল থেকে কিন্তু তার উপরে তার যে হানিমুন পিরিয়ডটা সেটা চলে যায়। বিপিএলে আমরা অনেক স্ক্যাম, মানে যেসব ফ্র্যাঞ্চাইজি তিনি নিয়োগ দিয়েছিলেন তাদের পেমেন্ট ইস্যু, তারা পেমেন্ট করতে পারেনি ক্রিকেটারদের, এই দায়টা কিন্তু ফারুক আহমেদের উপরে এসে পড়েন এবং সব মিলে সেখান থেকেই শুরু। এবং এরপরে গতকাল আমরা যেটা দেখেছি ৮ জন পরিচালক যারা অনাস্থা জানিয়েছে তারা বেশ কিছু এনেছে। তার মধ্যে স্বেচ্ছাচারিতা, একক সিদ্ধান্ত গ্রহণ বোর্ড মিটিংয়ে, তার দুর্ব্যবহার, সকলের সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে তিনি একক সিদ্ধান্ত নেন, এই সব বিভিন্ন কারণে লম্বা দুটি পাতাতে তার এই অভিযোগ তার বিরুদ্ধে এনেছেন এবং এটা তারা এনএসসির কাছে দিয়েছেন। এবং আমরা যদি, আপনি বলছিলেন যে তার প্রক্রিয়াটা কিভাবে তিনি এসেছিলেন এবং কিভাবে তিনি সরে গেছেন, তো এসেছিলেন যেটা আমরা যদি বলি, বিসিবিতে কয়েকটা পরিচালকের পদ থাকেন এবং এরা কিন্তু নির্বাচিত হয়ে আসেন। তো এই পরিচালক পদ আসলে ঢাকার ক্লাব থেকে আসে, বিভাগীয় ক্রীড়া সংস্থার থেকে আসে এবং সরকারের কাছে কয়েকটা কোটা থাকে। আসলে কোটা বলতে তাদের এখতিয়ার থাকে দেওয়ার, সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেটা আমরা এনএসসি বলি। এনএসসি থেকে 2 জন পরিচালককে বিসিবিতে পাঠানো হয়। তো সেভাবেই কিন্তু এই যে ফারুক আহমেদকে ৫ আগস্টের পরে এনএসসি বিসিবিতে পাঠিয়েছিল এবং তারা গতকাল রাতে তার কাউন্সিলরশিপ তুলে নেয় এবং তখন থেকে তিনি আর বিসিবি প্রেসিডেন্ট নেই। তিনি কিন্তু বেশ কিছু আলোচনার জন্ম দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বলি ব্যাংকে টাকা ট্রান্সফারের বিষয়টি। এই বিষয়টি আসলে কি ঘটেছিল? একজন ইউটিউবার এটি তুলে ধরেছিলেন, তারপরেই গণমাধ্যমগুলো সরব হয়। আপনার কাছ থেকে একটু জানতে চাই। এফডিআরের যে ব্যাপারটি হয়েছে, যে আমরা জানি, অনেকেই জানে, দর্শকরা জানে যে বিসিবির এফডিআর অনেক, প্রায় ১২০০ কোটির মতন। তো এখান থেকে কিন্তু আমরা যে খবরটি পেয়েছিলাম যে প্রায় ১১৮ কোটি টাকা এফডিআর তিনি দায়িত্ব ২১ আগস্ট, সম্ভবত ২১ আগস্ট তিনি দায়িত্ব নেন। তার পরবর্তীতেই ২৫ থেকে ৩০-এর মধ্যে কিন্তু তিনি 3টা ব্যাংকে বিসিবির থেকে বেশ কিছু ১১৮ কোটির মতন টাকা কিন্তু মানে অন্য ব্যাংকে রাখা হয়। তো এইখানে যেটি হয়েছে যে মিডিয়াতে যেটি ছিল যে তিনি একক সিদ্ধান্তে নিয়েছেন এই ব্যাপারটি, কিন্তু পরবর্তীতে তিনি যেটা মিডিয়ার সামনে তিনি যেটা বলেন যে না, এটা আসলে বোর্ড মিটিংয়ে করা হয়েছিল এবং এটা 2 জন সিগনেটারি ছিল সেখানে। তো এটাও নিয়েও কিন্তু ধোঁয়াশা আছে যে যাদের সিগনেটারি ছিল তারা বলছে যে আমাদের শুধু সাইন করতে দেওয়া হয়েছে, কি হয়েছে আমরা জানতাম না। তো এইটা নিয়েই কিন্তু শুরু। আরেকটু বেশি জানতে চাই, ৫ আগস্টের পর, একটা অভ্যুত্থানের পর কিন্তু পুরো দেশেই কিন্তু একটা পরিবর্তন এসেছে। অনেক প্রত্যাশা নিয়ে এই বিসিবিতে তাকে বসানো হয়েছে। তার বিরুদ্ধে যখন এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে, সাধারণ মানুষের মধ্যে একটা হতাশা কাজ করে। এই ১০ মাসের যেই জার্নি, সেই জার্নিতে তার ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটে তার দৃশ্যমান কোনো কাজ আপনি দেখতে পেয়েছেন কিনা, যেহেতু আপনি এই সেক্টরে অনেক বছর ধরে কাজ করছেন? না, যেটা হয়েছে যে আমি যদি দর্শকদের আমি 5টি কারণ যদি বোঝাতে চাই যে তিনি তার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে, তো 5টি কারণের ভিতর একটি থাকবে আপনার বিপিএলে কিন্তু আপনার প্রথমবারে তার যে ফ্র্যাঞ্চাইজি সিলেকশন অভিযোগ আছে, তার পরিচিত লোকজনকে তিনি এটি দিয়েছিলেন একটা ফ্র্যাঞ্চাইজি, একটি দলকে। তার পরবর্তীতে যেটা নিয়ে নাকি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার অফিস কিন্তু এটা নাখুশ ছিলেন, বিসিবিতে যেসব ওই পেমেন্ট ইস্যু এবং স্ক্যাম চলে এসেছিল, এটা প্রধান উপদেষ্টার বিপিএল ফাইনাল যাওয়ার কথা ছিল, কিন্তু এইসব ঘটনার কারণে তিনি যেতে পারেন, তিনি যাননি। তো বিপিএল স্ক্যাম ছিল। তারপরে আরেকটা যেটা
যেটা এসেছে কোচ চন্ডিকা হাথুরা সিংকে তিনি একক সিদ্ধান্তে কিন্তু বোর্ড থেকে তিনি বের করে দেন, এরকম একটা অভিযোগ এসেছে। ওই হাথুরা সিংকে বিদায় করার ব্যাপারটা ছিল এবং তার পরবর্তীতে যেটা চলে আসে যে আপনার ইলেকশনের ব্যাপারটা, এবং ইলেকশনে তিনি নিজে ঘোষণা দেন তিনি ইলেকশন করবেন সেপ্টেম্বরের পরে, এবং এটা করতে গিয়ে যেটা হয় যে আপনার ক্লাবের যে রাজনীতিগুলা ৭৬টা ক্লাব আছে ঢাকাতে, তো এই ক্লাবগুলোর সঙ্গে কিন্তু অনেক যেটা আমরা বলতে পারি যে কেনা বেচার একটা ব্যাপার থাকে, এখানে তিনি খুব ইনভলভ হয়ে পড়েন, এই একটি ব্যাপার চলে আসে। এবং সর্বোপরি আরেকটি ব্যাপার চলে আসে যে বাংলাদেশ দলের পারফরমেন্স, যেটি আপনি বলছিলেন বাংলাদেশ দলের পারফরমেন্সের কথা, সেটিতে কিন্তু দেখা যায় যে বাংলাদেশ দল আরব আমিরাতের কাছে সিরিজ হেরে যায়, জিম্বাবুয়ের কাছে হেরে যায়, এবং ওয়ান ডে র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশ অনেকটা নিচে চলে আসে। এবং এই সব কিছু মিলিয়ে বলা হয় যে তার মনোযোগটা আসলে ক্রিকেটে নেই। এবং সর্বোপরি আরেকটি যেটি ব্যাপার রয়েছে যে তার বিরুদ্ধে এফডিআর এর যে ব্যাপারটি আপনি বললেন যে টাকা এফডিআর সরানোর, অন্য ব্যাংকে সরানোর যে ব্যাপারটি, এটিও চলে আসে। তো এই 5টি কারণেই কিন্তু আসলে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং এমনটি হয়েছে। তামিম ইকবাল একটি পোস্ট দিয়েছেন যে বিসিবিতে একটি মন্তব্য করেছেন যে বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে, এটি কি আসলে তার কথাই কি সত্য হচ্ছে যাচ্ছে? আমার মনে হয় তিনি এমন কিছু ইঙ্গিত করেছেন, কারণ আমরা যেটা দেখেছি গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটের যদি পারফরমেন্স বিবেচনা করি, সেটাখানে কিন্তু পারফরমেন্স একদম মানে গ্রাফগুলো সব ক্ষেত্রে আমাদের নেমে যাচ্ছে। এবং যেটা বলা হচ্ছে যে এটা ঠিক মনোযোগ, মানে আমরা যদি দেখি যে কোচ, আমরা জিম্বাবুয়ের কাছে হারার পরে সাধারণত দেখা যায় যে কোনো সিরিজের পরে কিন্তু কোচ একটা রিপোর্ট দেয় বোর্ডের কাছে, দেওয়ার নিয়ম, সেটা বিসিবি প্রেসিডেন্টের কাছেও থাকে যে কি আমাদের সমস্যা ছিল, কি হতে পারে। তো আমরা জানি না সেই রিপোর্ট তিনি দিয়েছেন কিনা কিংবা সেটার মূল্যায়ন হয়েছে কিনা, মানে এই ধরনের জবাবদিহিতার জায়গাগুলো কোচিং স্টাফ বলেন, ক্রিকেটার বলেন, ওটা কমে এসেছিল। মানে যেটা বোঝা যাচ্ছিল যে মনে হচ্ছিল কোনো অভিভাবক নেই, এমন একটা ব্যাপার চলে আসছিল। সব মিলে কিন্তু এটা তামিম ইকবাল যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন যে ক্রিকেট ছাড়া সবই হচ্ছিল। তিনি হয়তো বোঝাতে চাচ্ছিলেন যে নির্বাচনের কারণে কিন্তু বোর্ড পরিচালকদের অনেকেই তাদের আগ্রহের জায়গাটাই ছিল নির্বাচন, যে পরবর্তী তারা নির্বাচন করবেন, কে থাকবেন কে থাকবেন না। তো এইসব ব্যাপারে চলে আসছে। আরেকটি গুঞ্জন আছে যে ফারুক আহমেদ দেশ ছেড়েছেন, এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? না, একটু আগে একটা সংবাদ দেখলাম, তিনি লাইভ বলছিলেন, সেখানে তিনি ঢাকাতেই আছেন, তিনি বলল যে না এরকম না। এবং আমার মনে হলো তার অনেকটা অভিযোগ মিডিয়ার উপরে, তিনি বারবার বলছিলেন যে মিডিয়াতে একটা মানে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয় দুর্নীতির। আমি আসলে যাই হোক, আমি হয়তো রাগী কিংবা আমি হয়তো বদরাগী, কিন্তু আমি কখনো দুর্নীতির সাথে আমার নাম জড়াতে পারবেন না। আরেকটি বিষয় বলেছেন তিনি যে সব চোরকে সামনে আনবো, এটি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? না, তিনি যেটাই বলুন, আসলে তিনি এই মুহূর্তে তার মানসিক অবস্থা যদি আমরা বিবেচনা করি যে তার 40 বছরের ক্রিকেট ক্যারিয়ার, সেখানে কিন্তু তিনি সাবেক অধিনায়ক, সাবেক সিলেক্টর, সব জায়গাটা তার একটা সুনাম রয়েছে। বাট এই বিসিবি প্রেসিডেন্ট হয়ে তাই 10 মাসে তার হয়তো সেই সুনামটা আসলে ইরেজ হয়ে যাচ্ছে, এবং মানুষ হয়তো এটিই মনে রাখবেন যে বিসিবি প্রেসিডেন্ট ছিলেন 10 মাস। তো সেই হতাশা থেকে তিনি আরেকটি কাজ করেছেন, যেটি আমরা শুনতে পেরেছি যে তিনি আইসিসির কাছে একটি চিঠি দিয়েছেন, আইসিসির চেয়ারম্যানের কাছে, জয়সার কাছে, যে আমাদের এখানে তাকে যেভাবে পদচ্যুত করা হয়েছে সেটি নিয়মের বাইরে, গঠনতন্ত্রের বাইরে, এবং এটি হলে যেটা হয় আইসিসি অনেক সময় এমবার্গো দিয়ে দেয় বা সেই দেশের উপরে। তো তিনি এমনও বলেছেন, আমি দেখলাম একটা মিডিয়াতে এসছেন যে আগামী 2-1 দিনের ভিতর আইসিসি একটা চিঠি দেবে বিসিবিকে। আকরাম খান তার পক্ষে আছেন, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আসলে এটা কালকে আমরা নিউজ করেছিলাম যে আকরাম খান বাদে সবাই সাইন করেছেন, 8 পরিচালক সাইন করেছেন, সেখানে আকরাম খানের নাম নেই। আকরাম খানের সঙ্গে তার তো আমরা জানি যে একটা ফ্যামিলি, একটা রিলেশন আছে, কারণ তারা ভাইরা ভাই, হ্যাঁ, এই একটা রিলেশন আছে। আর যেটা আমার মনে হয়, আমি জানি না, আকরাম খানের সাথে আমরা রিচ করার চেষ্টা করেছিলাম, পাইনি, এবং ফারুক আহমেদের সঙ্গে আমরা পাইনি, কারণ আমাদের ফোন ধরছে না। তার যে বললাম অভিযোগ, মানে অনুযোগ আছে একটা। তো আমার মনে হয় যে সেই আত্মীয়তার কিংবা হয়তো পারিবারিক কোনো ইয়ে থাকতে পারে, কিংবা নাও থাকতে পারে, সে হয়তো তাকে সাপোর্ট করছে, এমনও হতে পারে। অনেক প্রত্যাশা নিয়ে ফারুক আহমেদকে এই পদে বসানো হয়েছিল, মানুষ অনেকটাই হতাশ হয়েছে। যদিও সামনের দিকে হয়তো আমরা আরেকটু পরিষ্কার হতে পারবো তার অভিযোগগুলো নিয়ে। আমিনুল ইসলাম বুলবুলকে এই পদে বসানোর একটি কথা চলছে ইতিমধ্যে, আপনার কাছে কি তথ্য আছে এই ব্যাপারে? না, এখন তো আমরা যখন স্টুডিওতে আসার আগে কিন্তু বিসিবিতে একটা বোর্ড মিটিং হচ্ছে অলরেডি, কিন্তু এনএসসি থেকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ভাইকে কিন্তু কাউন্সিলরশিপ দিয়ে দিয়েছে।
তো বোর্ড মিটিংয়ের পরেই হয়তো ঘোষণাটি চলে আসবে, তিনি হয়তো পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন এবং 4 মাসের মতন একটা ইন্টারাম টাইমে সে এই দায়িত্বটা পালন করবে। তিনি নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন, তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচন তিনি দিতে চান। এবং আমরা যদি দেখি তার জার্নিটা মানে মেলবোর্ন টু মিরপুর, তিনি মেলবোর্ন এখন থাকেন, মেলবোর্ন প্রবাসী, তিনি বাংলাদেশে এসেছেন, 4 মাস থাকবেন, দায়িত্ব পালন করবেন। তার পরিচালনার জন্য বা তার যে প্রেসিডেন্ট হবেন তার ভবিষ্যৎটা কেমন দেখেন? আপনি তার সঙ্গে নিশ্চয়ই কাজ করেছেন, মানুষ হিসাবে কেমন? মানুষ আসলে ক্রিকেট বোর্ড থেকে কি পাবে তার কাছ থেকে? আসলে মানুষ হিসাবে বুলবুল ভাই যেটা বললেন, আপনি মানুষ হিসেবে তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব। তার সঙ্গে দেখা হলে, আপনার সঙ্গে একবার পরিচয় হলে তিনি তাকে আপনাকে মনে রাখবেন এবং কথা বলবেন, যোগাযোগ রাখেন তার সঙ্গে। আমরা অস্ট্রেলিয়াতেও দেখা হয়েছে, যখনই দেখা হয় তিনি খুব আমাদের আপ্যায়ন করেন। যেটা হয়েছে যে তিনি কিন্তু আসছেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, তার কাজ কিন্তু থাকবে এই সেপ্টেম্বর পরবর্তী একটা নির্বাচন দিয়ে একটা নতুন বোর্ডকে তিনি বুঝিয়ে দিয়ে, দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি চলে যাবেন। কারণ অলরেডি তিনি আইসিসি চাকরি করেন, চাকরিটার থেকে 4 মাসের ছুটি নিয়ে এসছেন এবং পরবর্তীতে তার চুক্তি ওইখানে প্রায় পাকা 1 বছরের জন্য। তো তার কিন্তু খুব তার কাছে আমাদের প্রত্যাশা এবং তার যে লক্ষ্য শুধুমাত্রই নির্বাচন এবং বিসিবিতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিসিবিতে আমরা যেটা দেখছি, যেটা সবাই বলছে যে একটা অভিভাবক নেই, কিছু নেই, যে যার মতো নিয়ে করছে। তো সেইখানটা এই 4 মাসে আমার প্রত্যাশা থাকবে তার কাছে যে এই 4 মাসের ভিতরে বিসিবিতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটা টিম করা। আমরা ক্রিকেট মাঠে যেমন একটা টিম দেখি 11 জনের, বিসিবিতেও কিন্তু একটা টিমের মতন থাকতে হয় পরিচালকদের, যে একটা টিম হিসাবে তারা সমন্বয়, সবাই মিলে একটা সুন্দর সিদ্ধান্ত নেবেন, যে যার কাজ ভাগ করে করবেন এবং এখানে একদম পেশাদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে থাকবেন। তো বুলবুল ভাইয়ের কাছে আমরা ওইটা আশা করি, এর বেশি কিছু কিন্তু তার আসলে লক্ষ্যও নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে সবার আগে সমকাল.com চোখ রাখুন।